খ্রিস্টাব্দ 1030 দিগ্বিজয়ী মহাবীর সুলতান মাহমুদ মৃত্যুবরণ করেন, যার আক্রমণে সমগ্র ভারত তছনছ হয়ে গিয়েছিল, যার একার শক্তির কাছে পুরো হিন্দুস্তানের ঐক্যবদ্ধ শক্তি নিমিষেই আছড়ে পড়েছিল। ধারাবাহিকভাবে যিনি ভারতের 17টি অঙ্গরাজ্যকে নিজের করতলগত করেছিলেন। দিশেহারা হয়ে পড়েছিল হিন্দুস্তানের কল্পিত জাদু মন্ত্র আর তান্ত্রিক শক্তিগুলো। মহান সেলজুক সাম্রাজ্যও তার এই উত্থানকে ঈর্ষা করত, কিন্তু তার মৃত্যুর পর তার এই বিশাল শক্তিধর সাম্রাজ্য 150 বছরের বেশিও টিকতে পারেনি। ক্রমান্বয়ে গজনীর সিংহাসনে দুর্বল ও অযোগ্য শাসকের আবির্ভাব তার সাম্রাজ্যকে শুধুই রূপকথাময় ইতিহাসে পরিণত করে। 1031 খ্রিস্টাব্দ সুলতান মাহমুদের উত্তরাধিকারী হিসাবে তার পুত্র মাসুদ গজনীর সিংহাসনে বসেন। তিনিও তার পিতার মতো বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু শুরু থেকেই তিনি ষড়যন্ত্রের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। 1040 সালে সুলতান মাসুদ যখন পিতার ন্যায় ভারত অভিযানে বেরিয়ে পড়েন, তখন সেলজুক ও হিন্দুদের ষড়যন্ত্রে তার ছোট ভাই মোহাম্মদ সিংহাসনে বসেন, কিন্তু তিনি ছিলেন সিংহাসনের জন্য একেবারেই অযোগ্য। হিন্দুদের প্ররোচনায় সুলতান মাসুদকে বন্দী করা হয়, অতঃপর তাকে হত্যা করা হয়। নিমিষেই অস্তমিত হয় সম্ভাবনাময় এক জ্বলন্ত সূর্যের। এই প্রতিশোধের দরুন সুলতান মাসুদের পুত্র মাওদুদ মোহাম্মদকে পরাজিত করেন এবং সিংহাসনে বসেন। মোহাম্মদকে বন্দী করা হয়। সুলতান মাওদুদও ছিলেন তার দাদার মতোই সাহসী এবং বিচক্ষণ, কিন্তু গজনীর সিংহাসন যেন সেবকতগিনের বংশধরকে আর নিতে চাচ্ছিল না। হঠাৎই সুলতান মাওদুদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাওদুদের এমন মৃত্যুতে গজনীর সিংহাসন অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। অতঃপর একে একে গজনীর সিংহাসনে অনেক দুর্বল শাসকের আবির্ভাব ঘটে। পুরো গজনী সাম্রাজ্য এক চরম বিশৃঙ্খলায় পদার্পণ করে। এই সুযোগে ভারতবর্ষের সুলতান মাহমুদের দখলকৃত বেশিরভাগ অঞ্চলই হিন্দু রাজাগণ পুনরায় দখলে নিয়ে নেয়। এইদিকে সেলজুক তুর্কিগণও গজনী সাম্রাজ্যের বেশ কিছু অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। অপরদিকে পূর্ব পারস্যের ঘোর নামক স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র আমিরগণ দৃঢ়ভাবে ক্ষমতায় আরোহণ করেন এবং আধিপত্যের জন্য গজনীয়দের সাথে সংঘর্ষে লিপ্ত হন। গজনীর শাসকগণ এতই দুর্বল ছিল যে এক পর্যায়ে তারা নিজেদের রাজ্য গজনী থেকে বিতাড়িত হয়ে লাহোরে ঠাঁই নেয়। এখানেই শেষ না, এই সর্বশেষ আশ্রয় হতেও তাদেরকে ঘুরি কর্তৃক বহিষ্কৃত হতে হয়। এভাবে সুলতান মাহমুদের পরবর্তী ওয়ারিশগণের সময় গজনীর সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায়। গজনীর এসব যুবরাজরা ঘোর যুবরাজদের উদীয়মান ক্ষমতার সামনে নিজেদের ক্ষমতা একেবারেই ভঙ্গুর প্রমাণ করেন। গজনী ও হেরাতের মধ্যবর্তী স্থানে ঘোরের ক্ষুদ্র তুর্কি পার্বত্য রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং খুব অল্প সময়ের ব্যবধানেই ঘোরের যুবরাজরা গজনীর শাসক হয়ে ওঠেন। বাহরাম অঞ্চলে সুলতান মাহমুদের একজন উত্তরাধিকারী কুতুবউদ্দিন মোহাম্মদ এবং সাইফুদ্দিন নামে দুইজন ঘোর যুবরাজকে হত্যা করেন। এই রক্তপাতকে কেন্দ্র করে নিহত যুবরাজদের ভাই আলাউদ্দিন গজনী নগরে আক্রমণ করেন। 7 দিন 7 রাত পর্যন্ত তিনি গজনীতে ধ্বংসযজ্ঞ চালান। এই সুযোগে তুর্কমানদের ঘুজ নামক গোত্র বাহরামের দুর্বল উত্তরাধিকারী খসরু শাহকে গজনী থেকে বের করে দেন। খসরু শাহ পাঞ্জাবে পালিয়ে যায়, যার ফলে গজনী এবার 10 বছরের জন্য ঘোর শাসকদের হাতছাড়া হয়ে যায় এবং তা
ঘুষ তুর্কমানদের অধীনে চলে যায়। খ্রিস্টাব্দ। এবার গিয়াসউদ্দিন মোহাম্মদ গজনি আক্রমণ করে। ফলে ঘুষ তুর্কমানরা কোনো মতে প্রাণ নিয়ে গজনি থেকে পালিয়ে যায় এবং তার ভাই শিহাবুদ্দিন সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন। বলছিলাম মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম ওরফে শিহাবুদ্দিনের কথা, যাকে গোটা দুনিয়া মোহাম্মদ ঘুরি নামে চেনে। ইতিহাসের এই অমর বীরের জন্ম হয় এক প্রতিকূল পরিবেশে 1149 খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের ঘোর নামক প্রদেশে। শিশুকাল থেকেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে বেড়ে ওঠা মোহাম্মদ ঘুরি ছিলেন জ্ঞান, বুদ্ধিমত্তা, ধৈর্য, সাহস, সততা, ধার্মিকতা ও মানবিকতার সংমিশ্রণে এক বিরল ব্যক্তিত্ব। তার অনন্য বৈশিষ্ট্যগুলোর জন্য লোকজন তাকে মোহাম্মদ ঘুরি নামে ডাকত। সিংহাসনে বসে ঘুরি তার ক্ষমতা দৃঢ়করণে মনোনিবেশ করেন। তিনি ভালো করেই জানতেন যে গজনির শক্তিশালী শাসক সুলতান মাসুদকে হিন্দুরা চক্রান্তের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে তাকে হত্যা করিয়াছিল। তাই তিনি অতি দ্রুতই ভারতবর্ষের দিকে মনোনিবেশ করেন। ঘুরি কর্তৃক অভিযানের প্রাক্কালে উত্তর ভারতের অবস্থা ছিল খুবই শোচনীয়। রাজনৈতিক দ্বন্দ্ব ভারতের উপমহাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই দেশের শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত ছিল তখন রাজপুতগণ। বিভিন্ন গোত্রের প্রতিদ্বন্দ্বিতা ও গোলযোগ ভারতের অভ্যন্তরীণ পরিবেশকে বিশৃঙ্খল করে তোলে। ঘৃণিত বর্ণ বৈষম্য নীতি সমাজের নিম্ন জাতের লোকদের উচ্চ জাতের লোকদের সাথে মিশতে দিত না। জায়গিরগুলো শুধুমাত্র উত্তম বর্ণের লোকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এই নীতি সমাজের উচ্চ শ্রেণীর লোকদেরকে বেশ সুবিধা বয়ে দিত। অপরদিকে ভারতের গরিব ও দুস্থ হিন্দু জনগণের জন্য তা কালো মেঘে পরিণত হয়। একের পর এক নির্যাতনের মাত্রা সহ্য করে যেতে হতো ভারতের সাধারণ হিন্দু জনগণদিগকে। এ সময় ভারতের বিভিন্ন রাজ্যের রাজাদের মধ্যে যারা সবচাইতে শক্তিশালী ছিলেন তারা হলেন বিহারের বৌদ্ধ পাল বংশ এবং বাংলার হিন্দু সেন বংশ। দিল্লি ও আজমির ছিল চৌহানদের দখলে। এসব রাজাদের মধ্যে অন্যতম শক্তিশালী ছিলেন দিল্লির অত্যন্ত সুখ্যাত রাজা পৃথ্বীরাজ এবং কনৌজের নামকরা রাজা জয়চাঁদ। রাজা জয়চাঁদ দিল্লিরাজ পৃথ্বীরাজের গর্বিত অবস্থানকে সব সময় হিংসার চোখে দেখত। এই দুই রাজার নিজেদের মধ্যে হট্টগোল মোহাম্মদ ঘুরির আক্রমণের স্রোত ঠেকানো একেবারে অসম্ভব করে তোলে। জয়চাঁদের একটি মেয়েকে পৃথ্বীরাজ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। পৃথ্বীরাজের এমন কাজ তাদের তিক্ত সম্পর্ককে আরো বিষদময় করে তোলে, যার ফলে মোহাম্মদ ঘুরি ভারতের সীমান্তে আক্রমণ শুরু করলে তা ঠেকাতে পৃথ্বীরাজ চৌহান ভারতের হিন্দু রাজাদের নিয়ে এক বিশাল ঐক্য জোট গঠন করেন। কিন্তু জয়চাঁদ পৃথ্বীরাজের এই জোটে যোগ দিতে কট্টর বিরোধিতা করেন। তাদের এসব হট্টগোল মোহাম্মদ ঘুরির অভিযানকে সহজতর করে তোলে। তাই প্রথম অভিযানটি তিনি উচ্চ এর ভাটি রাজপুতদের বিরুদ্ধে পরিচালনা করেন এবং 1175 থেকে 76 সালে কারামাথিয়ানদের কাছ থেকে মুলতানকে খুব সহজেই ছিনিয়ে নেন। এরপর তিনি গুজরাটের বিরুদ্ধে অভিযান করলে সেটি ব্যর্থ হয়। এরপর তিনি পেশোয়ারে একটি সফল অভিযান করে তা ছিনিয়ে নেন।
তিনি বুঝতে পারেন ভারতে তার আধিপত্য বিস্তার করতে হলে সিন্ধু প্রদেশ বিজয়ের কোনো বিকল্প নেই। তাই তিনি সিন্ধু প্রদেশের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথিমধ্যে